হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সফলতার কাহিনী ভাগ করে নেব। সেটা আমার নয়, আজকে সফলতার কাহিনী অন্য আরেকজনের। তো শুরুতেই বলে রাখি, এ হচ্ছে অর্ণব, যার কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক নয় একাধিক চাকরিতে সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে, কি তার স্ট্র্যাটেজি ছিল, কিভাবে সে তার প্রতিকূলতাকে অতিক্রম করেছে, সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা সংক্ষিপ্ত বিবরণ জেনে নিই বা সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই অর্ণবের থেকে। যে অর্ণব, তুমি তোমার পরিচয়টা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করো, যে তোমার নাম, বাড়ি, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিছু তোমার শেয়ার করে নাও। নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অর্ণব সরকার। আমার বাড়ি কুচবিহার জেলার গোপালপুর অঞ্চলের নিবাসী আমি একজন। তো বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড বলতে আর্টস নর্মাল ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমার এডুকেশনাল জার্নি শুরু হয় কম্পিটিটিভ এক্সামের, সেটা হচ্ছে 2012। তখন আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। তো নর্মাল যেটা আমার প্রত্যন্ত গ্রাম থেকেই আমরা বিলং করি, উত্তম যেমন আমিও সেরকমই। তো আমরা অ্যাকচুয়ালি কৃষি ফ্যামিলির ছেলে। তো আমাদের কাছে সেরকম কোনো অপশন ছিল না। এক হচ্ছে চাকরি করতে হবে, বিজনেসের কোনো অপশন ছিল না। তো সেই জন্যই আমাদের 2019 থেকে আমি 2012 থেকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান শুরু করি। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের জার্নি শুরু হয় আমার। তারপর দীর্ঘ 2 বছর প্রিপারেশান নিয়ে 2012 যে নোটিফিকেশান ছিল রেলওয়ে গ্রুপ ডি, তো সেটাতেই প্রথম এক্সাম দেই আর কি। তো সেটার এক্সাম হয় 2013-তে, এবং 2014-তে আই থিঙ্ক রিটেন হয়েছিল। তো রিটেনে পাস করে ফিজিক্যালও হয়েছিল আমার, কিন্তু ফিজিক্যালের পর সেই গ্রুপ ডিতে আমার ফাইনাল মেরিটে আউট হয়ে যায়। তো সেবার খুব খারাপ লেগেছিল। স্বভাবতই একটা আশা থাকে প্রথম চাকরির, যে একটা হার্ট ব্রেক হয়েছিল। কিন্তু ভাগ্যটা ভালো, পরের বছর 2013-তে গ্রুপটি আবার নোটিফিকেশন বেরিয়েছিল। তো নিজের মধ্যে যে কমতিগুলো ছিল সেগুলোকে ঠিকঠাক করে আবার বসি নতুন উদ্যম নিয়ে। তো সেবার ভাগ্যক্রমে চাকরিটা পেয়ে যাই। সেটা চাকরি পাওয়া মানে একটা আমাদের মতো ফ্যামিলির থেকে একটা বিশাল ব্যাপার। আমাদের বংশে সেরকম রেলে বলতে কেউ ছিল না। তো তারপর রেলে গ্রুপ ডিতে আমি জয়েন করি। রেলের গ্রুপ ডি ট্র্যাক মেনটেনার পদে, তোমরা জানো অনেক হার্ড ডিউটি করতে হয় সেখানে। সেটাতে জয়েন করি আমি আই থিঙ্ক 2 ফেব্রুয়ারি 2016। 2 ফেব্রুয়ারি 2016-তে জয়েন করি আসামের রঙ্গিয়া ডিভিশনে গোয়ালপাড়া সেকশনে। তো সেখানে একটা প্রত্যন্ত স্টেশনে আমার আর কি মানে কর্মজীবন শুরু হয়। তো তারপর দীর্ঘ প্রায় 3 বছর, মানে 16, 17, 18, 3 বছর আমার পড়াশোনার থেকে আউট অফ একদম পড়াশোনা যেটা বলে, কাজের প্রেশার, মানে ওয়ার্ক কালচার, সেখানকার কালচার কোনো কিছু সেরকম অ্যাকসেপ্ট করতে না পেরে, মানে আমি অনেক চেষ্টা করে আর কি প্রিপারেশনটা চালাইতে পারিনি আর কি। আমি একটু থামাবো এখানে। আমার পরিচয় দিতে গিয়ে একটা জিনিস প্রথমেই বলা উচিত ছিল, যেটা বলা হয়নি। অর্ণব 2016 সালে প্রথম গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে ট্র্যাক মেনটেন হিসেবে যোগদান করে, এবং বর্তমানে সে সিনিয়র ক্লার্ক হিসেবে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে নিযুক্ত রয়েছে। এবং অর্ণব একবার নয় দুবার রেলওয়ে ক্র্যাক করেছে। একবার রেলওয়ে গ্রুপ ডিতে, এবং গ্রুপ ডি থাকাকালীনই সে আবার ডিপার্টমেন্টাল নয়, আমাদের সাথে যে এনটিপিসি ব্যাচ ছিল 2019, সেখানে ওপেন পরীক্ষা দিয়ে কিন্তু সে সিনিয়র ক্লার্ক হিসেবে নিযুক্ত হয়েছে। তো এইখানে আমি একটা জিনিস জানতে চাই, যে অর্ণব এই যে এতগুলো পরীক্ষা পাস করেছে, এবং আমরা জানি একটা চাকরি করলে, স্পেশালি গ্রুপ ডিতে ট্র্যাক মেনটেনার পদে চাকরি করলে সেখানে পরিশ্রমটা অনেক বেশি। আমরা যতদূর জানি, আমাদের অরেঞ্জ আর্মি বলা হয় যাদের, এত পরিশ্রমের কাজ, সেই পরিশ্রমের কাজ করেও সে কীভাবে আবার পড়াশোনা করে এনটিপিসিতে আসলো, সেটা তো আমি শুনবোই। তার আগে একটু জেনে নিতে চাই যে অর্ণবের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী। কারণ আমরা কিন্তু শুনেছি যারা রেলে চাকরি পায় তারা বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বা সাধারণ আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেরা পায় না। তো তোমার ব্যাকগ্রাউন্ড কী ছিল? তুমি কী নিয়ে কলেজে পড়াশোনা করেছো, তারপরে এমএ বা বিএড কিছু করেছো কিনা? আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে সেরকম ব্যাকগ্রাউন্ড ছিল না। সব তো এই মাধ্যমিকে আই থিঙ্ক 56%, এইচএসেও সেম 53-4%। মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমার মানে ওইরকম লাইম লাইটে থাকে ওইরকম কোনোদিনই ওইরকম স্টুডেন্ট ছিলাম না। স্কুলের ধারে কাছেও ছিলাম না। স্যারদের যে নজরে থাকার ব্যাপারটা, যেটা আমিও কোনোদিন ছিলাম না, মানে চিন্তা না কেউ আর কি। তো তো তোমার রেজাল্টটা শুনে বুঝতে পারছো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তারপর যা হয় আর কি, যে কলেজে তো ভর্তি হতে হবে, তো কলেজে আর্টস নিয়ে ভর্তি হলাম। সব তো কোনো রকমের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নয় না, মানে আর্টস ব্যাকগ্রাউন্ড হয়ে
ট্র্যাক মেন্টেনের মধ্যে চাকরি করে আবার প্রিপারেশন নিয়ে তুমি এনটিপিসি এসছো। একদম। তার মানে তুমি বলছো যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও মানে প্রিপারেশন নিয়ে রেলে একবার নয় দুবার ক্র্যাক করা যায় আর কি। একদম একদম। কারণ হচ্ছে মানে আমি এটাই বলতে মানে যাচ্ছি যে উত্তম আমাকে আগেও 2-3 বার বলেছিল যে তোমার সাথে একটা ভিডিও করব, যাতে তোমরা একটু অনুপ্রাণিত হতে পারো আমার এই জার্নিটা। জীবনে এরকম এখনও ধরো সেরকম কিছু অ্যাচিভ করতে পারিনি, মানে চেষ্টা আছে আমাদের যতদিন মানে আছি আর কি, থামা যাবে না। আমার একটাই মোটিভ, থামা যাবে না, চলতে হবে, থামা যাবে না। তো স্বপ্নগুলোও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। যেমন যখন গ্রুপ ডি ছিলাম তখন যেমন যেটা বললাম, আসামে যখন গ্রুপ ডি জয়েন করি 2016 সালের ফেব্রুয়ারি মাসে, তখন আমার টার্গেট ছিল আমাকে এখান থেকে বেরোতে হবে, নাহলে আমি কিছু করতে পারছি না। কিন্তু অনেক চেষ্টা করেও দেখবে যখন কোনো একটা পাখিকে খাঁচাতে বন্ধ করে রাখে, তখন দেখবে সেখানে তোমার অনেক চেষ্টা করেও পাখিটা বেরোতে পারে না। অ্যাকচুয়ালি আমারও সেম পজিশনে মানে পরিস্থিতি হয়েছিল, মানে অনেক চেষ্টা সময়ের করেও। সাথে সাথে তোমার ইচ্ছেগুলো পরিবর্তন, মানে বেকার থাকাকালীন প্রথমে কোনোভাবে একটা গ্রুপ ডি চাকরি পেতে হবে। হ্যাঁ হ্যাঁ। গ্রুপ ডি চাকরি পাওয়ার পর তোমার মনে ছিল না আমার এখানে থাকা যাবে না, এখান থেকে আমাকে বেটার কিছুতে আসতে হবে। যেহেতু আমার একটু অ্যাম্বিশন, আমি অবভিয়াসলি একটু হাইলি মানে এমবিসিএস আর কি, যেটা বলতে পারো। মানে গ্রুপ ডিতে জয়েন করে তখন আমি বলছি যে আমার যদি কিছু করতে এখান থেকে বেরোতে হবে, কারণ চাকরি ছাড়তে পাবো না। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, চাকরি ছাড়া যাবে চাকরিটা না, আমাদের লাগবেই। চাকরি করে তারপরে আবার স্বপ্নপুরের জন্য ঝাঁপাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেরকমই, তো অনেক চেষ্টা করেও মানে কোনো কিছু ব্যালেন্স করতে না পেরে আর কি মোটামুটি পড়াশোনা আমি ছেড়ে দিয়েছিলাম। মানে এক প্রকার ডিপ্রেসড, মানে মোটামুটি 3 বছর আমার ডিপ্রেশনে কেটে গেছে আর কি। কোনো কিছু মানে মেজাজ সবসময় চিড়চিড়া, নাইট ডিউটি করতে হতো, প্রচুর নাইট ডিউটি করতে হতো। মানে এরকমও রেকর্ড আছে, মাস্টারশিট আমার কাছে ছবি আছে, মানে রেখেছি যত্ন করে, যে 1 মাসে 24টা নাইট করেছিলাম। মানে কোনো ডে ডিউটি নেই, 6 দিন রেস্ট, প্রায় কাহিল আর কি ওই সময়। 6 দিন রেস্ট, 24 দিন নাইট ডিউটি, মানে 24 দিন রাত্রে ঘুমাইনি, ঠিক আছে। তো তারপরে আমার জীবনে যে ইউটার্নটা আসে আমার 2000, তো বাড়ি যখনই আসতাম আমি ছুটিতে, তখন আমি কি করতাম, মানে মিউচুয়াল খুঁজতাম যে বাড়ির আশেপাশে যদি আসা যায়। কারণ ওখানকার যে কালচার, ওখানকার যে এনভায়রনমেন্ট, কোনো কিছুই আমাকে মানে শ্যুট করছিল না। তো তারপরে আমাদের যে ইউটার্ন, যেটা আমার জীবনের একদম মানে মোড় পরিবর্তন করে, সেটা হচ্ছে 2018 মানে নভেম্বর মাসে। 2018 নভেম্বরে আমি মিউচুয়াল নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর মিউচুয়াল নিয়ে আমি বাড়ির কাছাকাছি মাথাভাঙা সেকশন আলিপুরদুয়ার ডিভিশনে ট্রান্সফার হয়ে আছি। কিন্তু এখানে এসে দেখি এখানকার এনভায়রনমেন্টটা আমাকে অনেক চেঞ্জেস, মানে এখানে সবাই যারা স্টাফ আছে সবাই মানে কোনো না কোনো প্রিপারেশনের সঙ্গে যুক্ত। তো এখানে এসে আবার আমি নতুন করে মানে স্বপ্ন দেখা শুরু করলাম। কিন্তু তখন ভাগ্যটা তো ভালো, তখন কি হয়েছে, এনটিপিসির নোটিফিকেশন আমি নভেম্বরে জয়েন করলাম। তো নোটিফিকেশন আই থিঙ্ক স্যার মার্চে 2019, হ্যাঁ 2019 মার্চে। তো তখন থেকে সেই দিন থেকে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম যে আমাকে যদি বেরোতে হয়, যদি কোনো ইকুইভ্যালেন্ট আমি জবে যাই, যেমন এমটিএস আছে, ইকুইভ্যালেন্ট জবে গিয়ে আমার সেরকম কোনো লাভ হবে না। তা আমি চাচ্ছিলাম যে এমন একটা জবে যেতে, সেখানে গিয়ে আমাকে যাতে আর পড়াশোনা করতে না হয় নিজের জন্য, যাতে একটা বাড়ির কাছে পোস্টিং, যেটা সবারই ড্রিম জব থাকে, বাড়ির কাছে পোস্টিং থাকবে, একটা ভালো জব থাকবে। তো এনটিপিসির মধ্যে আমি সেটা খুঁজে পেলাম যে এনটিপিসির মধ্যে মানে জব পেলে আর কি, এক বাড়ির কাছে হতে পারে, আর এক মানে ডিসেন্ট জব একটা। আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন, যে এই যে তুমি বললে একটা টার্নিং পয়েন্ট, তার মানে তুমি যখন আসামে জব করতে তখন তোমার মধ্যে ওই পড়াশোনার যে খিদেটা বা অন্য একটা চাকরি পেতে হবে সেই খিদেটা সেই পরিমাণে ছিল না। তুমি যখন মাথাভাঙায় ট্রান্সফার নিয়ে আসলে যখন দেখলে যে তোমার আশেপাশে যে যারা কলিগ তারা যখন প্রিপারেশন নিচ্ছে, তো তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি তখন কাজ করা শুরু করলো। তার মানে তোমরা এটা বুঝতে পারলে যে একটা পরিবেশ কিন্তু একটা, বা তোমার বন্ধু বান্ধব বা তোমার আশেপাশে যারা আছে তারা কোন পরিবেশে আছে, তাদের কি মাইন্ডসেট, সেটাও কিন্তু তোমার মধ্যে একটা প্রভাব ফেলে। তুমি যদি ওই পরিবেশটা না পেতে, তাহলে হয়তো তোমার মধ্যে এনার্জিটা আসতো না যে আমাকে আরো প্রিপারেশন নিতে হবে। কারণ কি অনেকে একটা চাকরি পাওয়ার পরে কিন্তু একটু রিল্যাক্স হয়ে যায় যে না আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে, মানে মন মতো চাকরি না হলে সেটা মানিয়ে নেয়, কিন্তু তুমি সেটা মানিয়ে নাও না। তো আমি দু একটা জিনিস ছোটো ছোটো জানতে চাইবো, জানি আমরা গল্প করলে আমাদের অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এই যে ট্র্যাক মেন্টেনের চাকরি করতে, সেখানে কত ঘন্টা ডিউটি করতে হতো? কারণ কি সামনে গ্রুপ ডির ইসে রয়েছে, জয়নিংও রয়েছে, পরীক্ষা আছে, তো আমরা গ্রুপ ডি নিয়ে আরেকদিন আলোচনা করব। তো তোমাকে কত ঘন্টা ডিউটি করতে হতো? ডিউটি অ্যাকচুয়ালি ট্র্যাকম্যানের অনেক ধরনের ডিউটি থাকে। প্রধানত তোমাদের যে গেটগুলো আছে, লেভেল ক্রসিংয়ের গেটগুলো, সেখানে ডিউটি করতে হয়। তো লেভেল ক্রসিংয়ে তোমাদের যেখানে স্পেশাল গেট থাকে, মানে ওটা ভাগ থাকে,
কিছু কিছু গেটে 8 ঘন্টা ডিউটি থাকে, কিছু কিছু ডিউটি মানে অনেকে 12 ঘন্টা এত ডিটেল জানবে না, তুমি যা সংক্ষেপে বলো যে তোমাকে 8 ঘন্টা না 10 ঘন্টা না 12 ঘন্টা ডিউটি বা নাইট। অ্যাকচুয়ালি গেটে মোটামুটি করলে রেলওয়ে গেটগুলো তো 12 ঘন্টা ডিউটি হয়। দুটো রোস্টার ডিউটি হয়, একটা হচ্ছে 6টা টু 6টা, আর একটা সন্ধ্যা 6টা টু সকাল 6টা, এটা একটা গেল। তারপরে তোমাদের মেনলি ট্র্যাকম্যানদের যেটা সব থেকে হার্ড ডিউটি সেটা হচ্ছে পেট্রোলিং, মানে সারা রাত জেগে তোমাকে পেট্রোলিং করতে হয়, মানে লাইন এরকম চেক অনেক করতে হয়। রেল লাইনে হাঁটতে রাতের বেলায়, তো সেই ডিউটিগুলো তুমি করেছো রাত জেগে জেগে? অসংখ্য, মানে তাহলে তুমি পড়াশোনা কিভাবে করেছো? মানে আজকালকার দিকে অনেকে বলে যে না আমরা পড়াশোনা করছি, হচ্ছে না, আমার টাইম পাচ্ছি না। তুমি একটা চাকরি করেছো যেখানে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় রেলে, ট্র্যাকমেন্টালে, সেখানে তোমাকে নাইট ডিউটি করতেছে, তো এগুলো করে আবার রান্নাবাড়ি নিশ্চয়ই তোমাকে নিজে করতে হয়েছে, তো রান্নাবাড়ি তুমি নিজে করেছো, ডিউটি করেছো, একটা কাজের চাপ, এগুলো করে পড়াশোনা কখন করেছো? অ্যাকচুয়ালি দেখো, এখন তোমাদের যদি দেয়ার একটা কথা আছে, তোমাদের যদি ইচ্ছা থাকে সেখানে পথ বেরোয়। তো আমার মাথায় একটাই চিন্তা ছিল, আমাকে এখান থেকে এনি হাও বেরোতে হবে। তো বেরোতে গেলে সময় আমাদের খুব কম পেতাম। এখন দেখো, যদি পেট্রোলিং ডিউটি হতো তো রাত্রি 10টার সময় বেরোতাম, খাওয়া দাওয়া করে বেরোতাম, তো রাত্রি 10টার থেকে সকাল 6টা পর্যন্ত মোটামুটি ধরো কন্টিনিউ হাঁটতে হতো, প্রায় ধরো 18 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয় সারা রাত রেল লাইনের উপর, প্রতিদিন রাতে। তো আমাদের পেট্রোলিং যখন থাকতো, আমি পড়াশোনাটা এইভাবে শিডিউল সাজাইতাম যে পেট্রোলিং করে অ্যাকচুয়ালি 6টার সময় আমি কোয়ার্টারে ঢুকতাম। তো 6টার সময় কোয়ার্টারে ঢুকে আমার মেন টার্গেট ছিল আমাকে ঘুমটাকে ক্লিয়ার করতে হবে, কারণ অ্যাকচুয়ালি সকালে এসে যদি একটু চাটা খাই বা একটু সকালে না ঘুমালে আর ঘুম আসতে চায় না। তো আমি কি করে আসি, সকালে এসে আমার টার্গেট আগে ঘুমটা ক্লিয়ার করতে হবে। তো রুমে আসলাম, রুমে এসে মোবাইলটা কি করলাম, ফ্লাইট মোডে রেখে মানে সকালে 6টার সময় এসে রুম ঠুম সব দরজা করে ঘুমায় পড়লাম। হয়তো ঘুম ভাঙলো আমার 11টা, কোনোদিন 12টা, কোনোদিন 12:30, কোনোদিন ফিক্স থাকতো না, মানে ব্রেকফাস্ট ছিল না আমার জীবনে। 5-6 ঘন্টা সকালে ঘুমিয়ে নিতে, মানে ঘুমটা ক্লিয়ার হয়ে যেত। এটা পেট্রোলিং এর কথা বলছি, পেট্রোলিং করলে কিভাবে পড়াশোনাটা অ্যারেঞ্জ করতাম। তো 12টার সময় ঘুম ভাঙলো, তো আমার ঘুমটা ক্লিয়ার হয়ে গেল, তারপরে আর ঘুমানোর কোনো সমস্যা নেই। তারপরে উঠে আমার টার্গেট থাকে আমাকে দুপুরের খাবারটা রেডি করতে হবে, মানে রান্না করতে হবে, রান্না করতে হবে। তো আমি কি করলাম, 12টার থেকে ম্যাক্সিমাম 1:30টার মধ্যে আমার স্নান খাওয়া মানে রেডি ফেডি সব হয়ে যেত। তো তারপর আমি কি করতাম, 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়ে মোটামুটি 2টোর থেকে 2:15 মধ্যে বসে পড়তাম। আমার এখন টাইম আছে যে 2টোর থেকে রাত 10টা পর্যন্ত, 8 ঘন্টা আমার কাছে সময়, ঠিক আছে। তো এখন তো দুপুরে রাত্রের জন্য যে খাবারটা দুপুরে বানিয়ে নিতাম, রাত্রে আর খাবার বানানোর টেনশন থাকতো না। তো 2টোর থেকে কন্টিনিউ আমি কি করতাম, মানে কন্টিনিউ ম্যাথ বলো, জিকে, জিএস, রিজনিং সব কিছু আমি ওই 8 ঘন্টার মধ্যে শিডিউলটা সাজা দিতাম যে কত ঘন্টা করে করবো। ম্যাথ আজকে আমি 3 ঘন্টা করবো, ম্যাথটা বেশি দিতাম দৈনিক অনুযায়ী তুমি, কিন্তু ওই 8 ঘন্টাটা পড়াশোনা কাজে লাগাতে হবে। শুধু কি করতাম, সন্ধ্যার সময় 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা হয়তো একটু কোয়ার্টারে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। এটা হচ্ছে আমার পেট্রোলিংয়ের শিডিউল। এখন ডিউটি অনেক ধরনের থাকে বললাম, একটা হচ্ছে গেটে ডিউটি হয়। গেটে ডিউটি করলে কি হয়, তোমাদের 12 ঘন্টা ডিউটি হয়। তো সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা। তো গেটের ডিউটি থাকলে কি করতাম, তো অ্যাকচুয়ালি সকাল 6টার তো সুবিধার্থে 7টা টু 7টা করা হয়েছে। তো 7টার সময় যাই, 7টার সময় ব্যাক। তো সকালে উঠি ওই 5টার দিকে, 2 ঘন্টার মধ্যে বা 5টা বা 5:30, 1.5 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায়। স্নান, খাওয়া দাওয়া, রান্না, খাওয়া, তোমার ডিউটিতে দুপুরে খাওয়ার জন্য খাবারটা প্যাক করে নিলাম। তো সারাদিন গেটের মধ্যে বা ডিউটির মানে ফাঁকে যতটুকু করা যায় আর কি। অ্যাকচুয়ালি তো ওটা খুব সেফটি ডিউটি, কারণ আমার একটা সাধারণ ভুলে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। ওই জন্য ডিউটিটা ঠিক রেখে মানে যত দূর করা যায় আর কি, ফাঁকে 10 মিনিট 15 মিনিট করে 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 বা মনে মনে রিভিশন দিতাম, ঠিক আছে। মোট কথা তুমি যখনই সময় পেতে, কারণ সময় তোমাদের সময়টাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। মানে আজকালকার দিনে যখন অনেকে বলে যে 8 ঘন্টা আমার ঠিকমতো পড়া হচ্ছে না, তুমি সেখানে সারা ডিউটি করে রান্না করে 8 ঘন্টা পড়াশোনা করতে, তার মানে তুমি এটা বলতে চাইছো যদি কেউ চায় তাহলে কিন্তু সে তার সময় বের করে ঠিক পড়াশোনা করে নিতে পারে, করতে পারে। তো আমরা বুঝতে পারছি যে না, যদি কেউ কারো ইচ্ছে থাকে তাহলে কিন্তু সে এই যে গ্রুপ ডিতে ট্র্যাকমেন্টের মতো যে কঠিন কাজ, সে কঠিন কাজ করেও সে তার প্রিপারেশন নিতে পারে। তো আচ্ছা, আমরা মোটামুটি জেনে নিলাম ওর হচ্ছে। তো দেখো, আমরা জানলাম যে অর্ণব ট্র্যাক মেনটেনার পদে আগে চাকরি করেছে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস জানা হয়নি, তুমি কত বছর চাকরি করেছো ট্র্যাক মেনটেনার? আমার ট্র্যাক মেনটেনার টোটাল চাকরি হচ্ছে 7 বছর 2 মাস। মানে ফেব্রুয়ারি 2016 থেকে এই মার্চে রিজাইন করলাম, মার্চ 2023-এ। মানে 7 বছর।
মোটেও উঠে তো বুঝতে পারছো 7 বছর ট্র্যাক মেন্টেনের মধ্যে চাকরি করার পরেও আবার পড়াশোনা করে নিজেকে উজ্জীবিত করা, আবার নিজেকে ফিরিয়ে আনা, এটা কিন্তু একটা বিশাল বড় কাজ। আমি এই জন্য অ্যাপ্রিসিয়েট করি তোমাকে। তো আমরা এখন একটু জেনে নেব অর্ণবের কাছ থেকে। আমি আমার অভিজ্ঞতা আগে শেয়ার করেছি, এখন আমি অর্ণবের কাছে জানতে চাই যে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তুমি মোটামুটি কী ধরনের বই পড়েছো, বা কোথাও কোচিং নিয়েছো কি না, বা কোনো গাইডেন্স পেয়েছো কি না, আর বাড়িতে কতটা সেলফ স্টাডি করছো, যদি একটু সংক্ষেপে বিবরণ দাও যে কত বই পড়েছো, বা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম পড়েছো, একটু যদি সংক্ষেপে শেয়ার করো। বই বলতে আমি সেরকম বই পড়িনি অ্যাকচুয়ালি। আমার কম্পিটিটিভ এক্সামের জার্নি শুরু হয় আমার 2012 সালে, যেটা বললাম। তখন কি হয়েছিল, মানে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম তখন প্রাইমারির জন্য। একটা প্রাইমারি একটা ট্রেন্ড ছিল তখন 2013-তে। হ্যাঁ, তখন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, যে কম্বাইন্ড কোচ যেটা হয়। তো সেখান থেকেই আমার একটা বেস একটু তৈরি হয়েছিল, কিন্তু তবু ম্যাথে অনেকটা মানে কাঁচা ছিলাম আর কি ওই সময়টা। তো তারপর এইভাবে ইউটিউব বলো বা বই কিছু কিছু বলো র্যান্ডম, তারপর এইভাবে পরে অ্যাকচুয়ালি তারপর যখন গ্রুপ ডিতে চাকরিটা পেলাম, অ্যাকচুয়ালি গ্রুপ ডি চাকরিটা আমি পেয়েছি মেনলি জিকের উপর বেস করে। ম্যাথ আমার রিজনিং খুব কাঁচা ছিল, কারণ আমার মনে আছে 2000 যখন যে গ্রুপ ডিতে আমি চাকরিটা পেয়েছি, সেবার ওই রকম ডিস্ট্রিবিউশন ছিল না যে ম্যাথ রিজনিং মানে 60 নাম্বার থাকবে, মানে কোনটায় কত নাম্বার থাকবে সেরকম উল্লেখ ছিল না। জিকেটা আমার মনে হয় আই থিঙ্ক জিকে 70 নাম্বার ছিল, আর ম্যাথ রিজনিং মিলে ম্যাক্সিমাম 24 থেকে 25 নাম্বার বা 30 নাম্বার ম্যাক্স ছিল। তো আমার জিকেটা মোটামুটি ঠিকঠাক ছিল ওই সময়টা। তো আমি মোটামুটি জিকের উপর বেস করে গ্রুপ ডি চাকরিটা পেয়ে যাই। তো গ্রুপ ডি চাকরিটা পাওয়ার পর অটোমেটিক পড়াশোনার থেকে আউট অফ, তো দীর্ঘ যে 4 বছর, তো মাথায় সেরকম আর কিছু ছিল না। আবার যখন নতুন করে শুরু করি, তখন চাকরি করে অফলাইন কোচিং করা সম্ভব না, কারণ রিমোট এলাকাতে পোস্টিং হয়, ঠিক আছে। তো তারপর কি করি, একমাত্র ভরসা হচ্ছে অনলাইন। তো অনলাইনে ইউটিউব, মেনলি ইউটিউব দেখেই যে চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে রেডি করলাম, এবং যে বাজারে যে প্র্যাকটিস বুক আছে, যে ম্যাথের যে প্র্যাকটিস, ওই চ্যাপ্টারগুলো দেখলাম ইউটিউবে, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করলাম। তো শুরুতে কিছু একটা সমস্যা হয়েছিল, যে হিন্দিভাষী যে চ্যানেল, কিছু কিছু টার্ম বুঝতে সমস্যা হয়, কারণ বেঙ্গলে তখন ওই সময়টা 2000 আই থিঙ্ক 19-এ সেরকম চ্যানেল গত গ্রোথ করেনি, ছিল না ওই সময়টা, অতটা ছিল না। এখন যেরকম সব কিছু অ্যাভেলেবেল, ঠিক আছে। তো তারপর ওই রকম করে ইউটিউবে বা কোনো এদিকে দেখে বা ইয়ে করে টুকটাক করে প্রিপারেশনটা চালাই গিয়েছিলাম। তো এইভাবেই আস্তে 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 করে মানে আমার একটাই টার্গেট ছিল, যে আমি একটা ফিল করেছি যে জিনিসগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভাইটাল, যে জিনিসগুলো আমাদের উইকনেস, সেইগুলোকেই আমাকে স্ট্রং পয়েন্টে আনতে হবে। কারণ যেগুলো তোমাদের ইজি লাগে, যে বিষয়গুলো, সেটা অটোমেটিক উঠে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর সব থেকে যে উইক সাবজেক্টগুলো, সেগুলোকে স্ট্রং করার একটাই উপায়, সেটাকে দূরে ভাগলে হবে না। যেই জিনিসগুলো ভয় লাগে, সেটা যদি তোমরা বেশি বেশি করে করো, মানে প্র্যাকটিস করো। অ্যাকচুয়ালি আমার ম্যাথটা এখন আমি অ্যাকচুয়ালি যে আমার পিছনে দেখতে পাচ্ছ কোচিং সেন্টারের একটা বোর্ড, আমরা রিসেন্ট একটা উদ্যোগ নিয়েছি আমি আর উত্তম মিলে, যে রিসেন্ট একটা অফলাইন কোচিং শুরু করেছি। সেখানে আমি উত্তমকে বলেছি আমি ম্যাথ পড়াবো। এখন আমার ম্যাথের প্রতি, মানে ম্যাথ করাতে করাতে ম্যাথের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসছে। মানে ডিগ্রির থেকেও অ্যাকচুয়ালি যদি কেউ শিখতে পারে, তাহলে সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। মানে আর্টস ব্যাকগ্রাউন্ড হয়েও তুমি এখন তোমার ম্যাথটা, সেটা হ্যাঁ, তোমাদের ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো ম্যাথটা একটা সময় ভাবতাম, যে আমার বন্ধু বান্ধবরা জানতো যে আমি ম্যাথে কতটা কাঁচা ছিলাম, যার সঙ্গে আমি প্রিপারেশন করেছিলাম। তো আজকে পুরো উল্টো, এখন আমার ইতিহাসের থেকে এখন আমার ম্যাথ ভালো লাগে, ঠিক আছে। এখন যে ওই জন্য তোমাদের যে উইক যে চ্যাপ্টারগুলো আছে বা সাবজেক্ট আছে, সেগুলো তোমরা ম্যাক্সিমাম সময় দাও, দেখবে কিছুদিন পর সেগুলোকে ভালো লাগা শুরু হবে। এখন তোমাদের কি হবে, এইভাবে উইকনেসগুলো তোমাদের স্ট্রং পয়েন্টে যখন চলে আসবে, আর যেগুলো তোমার মানে ইজি সাবজেক্ট ছিল, ওগুলো অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে। এই শুধু একটাই কথা, তোমাদের দূরে ভাগলে হবে না, তোমাদের ফেস করতে হবে, উইক পয়েন্ট সেগুলোকে ফেস করতে হবে। আচ্ছা, আমরা আরও অনেক কিছু আমাদের জানা আছে, আমাদের সময়টা খুবই কম। আমরা মোটামুটি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, যে কেউ যদি চায়, সে 7 বছর গ্রুপ ডিতে ট্র্যাক মেন্টেনার চাকরি করেও আবার এনটিপিসি পরীক্ষা দিয়ে ওপেন, কারণ কি আমি যতদূর জানি যে ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়েও আসা যায়। তুমি ওপেন পরীক্ষা দিয়ে এসছো, সেখানে কোনো তুমি রিল্যাক্সেশন পাওনি, পুরো ওপেন পরীক্ষা দিয়ে এসছো। তো 7 বছর চাকরি করে সেখান থেকে তুমি আবার উঠে এসছো, তার মানে চাইলে পরে সব সম্ভব। এখন আমি একটু তোমার কাছে জানতে চাই, বা তোমাকে অনুরোধ করবো, যে যারা নতুন, যারা প্রিপারেশন নিচ্ছে, সামনে এনটিপিসি পরীক্ষা আছে যেটা তুমি ক্র্যাক করেছো, সামনে গ্রুপ ডি আছে সেটা তুমি ক্র্যাক করেছো, তারা এই সময়টাকে কীভাবে প্রিপারেশন নেবে? কারণ কি আজকালকার দিনে
অনেক রিসোর্সেস রয়েছে, ইউটিউব থেকে রয়েছে অনেক কিছু, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া এটা ওটাতে বেশি আসক্ত হয়ে পড়ছে। তো তুমি তাদের কিভাবে সাজেশন দেবে যে তারা কিভাবে প্রিপারেশন নেবে যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, যদি একটু বলো আর কি। এখন দেখো, তোমাদের এই ফিল্ডে শুধু ওই মোটিভেটেড হয়ে কাজ করলে চলবে না, কারণ একদিনে পড়লাম 12 ঘন্টা পড়লাম 13 ঘন্টা পড়লাম হবে না। তোমাকে এখানে ডিসিপ্লিন হইতে হবে, ডিসিপ্লিন। আমি যেরকম, আমার যেমন যে আমার একটাই মোটিভ ছিল যে আমাকে ডিউটির টাইমটা ডিউটি করব, বা এবং বাকি যে সময়টা আছে আর কি, সেই সময়টা আমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? একদম ডিসিপ্লিন হইতে হবে, মোটিভেশন না। কারণ মোটিভেশন, বাইরের মোটিভেশন ভিডিও থেকে তোমরা কোনোদিন মোটিভেশন পাবে না। যেমন সন্দীপ মাহেশ্বরী বলো আর যেই বলো, ওই মোটিভেশন টেম্পোরারি, ঠিক আছে? মোটিভেশন অ্যাকচুয়ালি আসবে তোমার বাড়ির পরিস্থিতি বা তোমার যে পারিপার্শ্বিক অবস্থা, যা তোমার কীরকম। আমার যেমন একটা খুব ভালো হেল্প করেছে মোটিভেশনে, সেটা হচ্ছে আমি একটু হাইলি অ্যাম্বিশিয়াস, যে আমি ঘুরবো, অনেক দেশ বিদেশ ঘুরবো, তারপর বাবা মাকে ভালো রাখবো, যেটা মেনলি ছেলেদের একটা কর্তব্য একটা থাকে আর কি, ঠিক আছে? আমরা এগুলো নিয়েও একদিন আলোচনা করব, আমাদের কিছু সেই স্মৃতিগুলো, তো সেটা আরেকদিন একটা আলোচনা করব। যাই হোক, তুমি কন্টিনিউ করো যে তুমি ওরা কিভাবে এই জিনিসগুলোকে করবে আর কি। তোমরা একটাই দেখো, একটা জিনিস তোমাদের হাল ছাড়া যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা দেখবে যে কোনো জিনিস যখন ধরবে ওটা কঠিন কঠিন লাগে, ঠিক আছে? তোমরা আজকে একটা জিনিস, যে কোনো জিনিস, ভালো জিনিসের এফেক্টও একদিনে বুঝবে না, এবং কেউ যদি একটা খারাপ ডাইরেকশনে যাচ্ছে, কেউ একটা ভালো ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে? ও 10 দিন ভালো ডাইরেকশনে গেল, আরেকজন খারাপ দিন, মনে করো 10 দিন খারাপ ডাইরেকশনে গেল, ঠিক আছে? মানে দুইজনের অবস্থান কেউ বুঝতে পারবে না একই পজিশনে, যেটা হয় এটা লং রানে হয়, সময়ের পরে, একটা সময়ের পরে সেটা রেজাল্টটা পাওয়া যায়। ভালো রেজাল্টটাও লং রানে হয়, খারাপ রেজাল্টটাও লং রানে হয়, ঠিক আছে? আজকে যদি ফাস্টফুড খেয়ে আমাদের একদিনে ফ্যাট বেড়ে যেত, কেউ খাইতো না, হ্যাঁ একদম একদম, হ্যাঁ, কেউ বুঝতে পারছে না যেটা হচ্ছে লং রানে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, যে তোমাদের একটা মিস্ত্রি ধরো একটা পাথরকে মানে হামার দিয়ে মারছে, হয়তো দেখা যায় যে 90টা মারার পরেও সেখানে কোনো ক্র্যাক আসতেছে না, 91টা মারার পরে ওখানে ক্র্যাক করে ফেটে গেল। এটা কিন্তু ওই 91 নাম্বার ক্র্যাকের না, এটা যে 90টা যে মারছে সেটার ফলাফল 91 গিয়ে দেখালো। একদম চাকরি পরীক্ষাতে কিন্তু এরকম হয়, সেম জিনিস। অনেকে প্রিপারেশন নিচ্ছে 1 নাম্বার হাফ নাম্বার জন্য ফেল করছে, হঠাৎ করে দেখা যায় যে চাকরি পাচ্ছে, পরপর 2-3টে পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ কি তার ওই প্রস্তুতিতে সে পৌঁছে গেছে। তো পৌঁছে যাওয়ার আগ অব্দি কিন্তু সে জানে না সে ওই অব্দি পৌঁছে গেছে। তো খালি একটাই জিনিস বলবো যারা অ্যাসপিরেন্ট আছো, কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে মাঝে মধ্যে মনে হয় কি, মাঝে মধ্যে আমার দ্বারা হবেই না, মানে নেগেটিভ অনেক চিন্তা ভাবনা আসে, কিন্তু মাঝে মধ্যে আবার মনে হয় যে আমার দ্বারা হবে, আমার রিদম ভালো চলছে, হবে। এইটা কেউ মানে ছেড়ে দেওয়া যাবে না। এই দুইটা পার্ট তোমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত কম্পিটিটিভ এক্সামের। লেগে থাকতে হবে। কখনো মনে হবে পাবো না, কখনো মনে হবে পাবো, এমনি এইরকম আর কি, ফেসটা চলতেই থাকবে আর কি। আর আমার জীবনে যে কত উতাপ চড়া হচ্ছে আমি নিজেও জানি না, ঠিক আছে? এই যে মানে কতবার ছাড়ছি পড়াশোনা আর কতবার যে ধরছি, এটা সবার সাথেই হয় এরকম। অনেক সময় আমরা ফেল করি, অনেক সময় আমরা পিছলে যাই, আমাদের একটু মনে একটু নেগেটিভ। খালি মেন কথা হচ্ছে তোমরা ধরে থাকো, ছাড়া যাবে না হাল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, তখন দিন প্রিপারেশন দিতে তখন অনেকে কি বলতো এরকম যে না, চাকরিতে নেই প্রিপারেশন নিয়ে কেউ চাকরি পাবে কি পাবে না, এরকম কি তোমার সাথে হয়েছে? আমার কাছে হয়েছে, কিন্তু আমি ওটা ধ্যান দেইনি। আমাকে অনেকে আমার জুনিয়ররা বলতো যে হয়তো আগে গ্রুপ ডি চাকরি সোজা ছিল, আগে পাইছিস, এখন আর সম্ভব না এত চাকরি করে। এখন আরো বেশি, মানে যত সোশ্যাল মিডিয়া হচ্ছে তত আরো বাড়ছে নেগেটিভিটি গুলো আর কি। আমার অনেক ভাই আছে, ছোট ভাই, ও বলে এখন যে আগে তো গ্রুপ ডি সোজা ছিল, হয়ে গেছে, এখন চাপ আছে, বিশাল টাপ এখন, ঠিক আছে? তো আমার একটা জেদ ছিল, আমি কিছু বলবো না, আমি করে দেখাবো, ঠিক আছে? আমার দেখো, আমাদের যখন গ্রুপ ডি, যখন এনটিপিসি প্রিপারেশন নিয়েছিলাম গ্রুপ ডি চাকরি করার সময়, তখন আমার একটা ড্রিম ছিল কি, যে এনটিপিসিটা শেষ করব, তারপরে আমি ডাব্লিউবিসিএস এর দিকে ঝুঁকবো, ঠিক আছে? তো এনটিপিসি পেলাম, তো সব ভাগ্যক্রমে বাড়ির কাছেই পোস্টিং পেলাম। তো এখন আমার মনটা চেঞ্জ হয়ে গেল, যে না, আমার বাড়ির একটা যে হোম সিকনেস থাকে, 7 বছর বাইরে থেকে দেখেছি যে কষ্ট, আর বাড়িতে থেকে চাকরি করা মানে একটা সমাজ বলো, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, মানে এর মতো হয় না। যেটা বললাম, চাকরি করতে গেলে বাড়িতে থাকে যে একটা মানসিক সুখ, বাবা মার সঙ্গে থাকা, হ্যাঁ। তো তারপরে ড্রিমটা আমার চেঞ্জ হয়ে গেল, যে ডাব্লিউবিসিএস আর দিব না। তারপরে এখন কি করা যায়, আরও 1 বছর এভাবেই চলে গেল, যে কি করা যায় কি করা যায় না। তো রিসেন্ট 3-4 মাস আগে ভাবলাম যে আমরা কিছু একটা নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে, ঠিক আছে? জীবনটা বোরিং হয়ে গেছে। আগে যেমন একটা যুদ্ধকালীন একটা তৎপরতা ছিল, যে সবসময় কি করি পড়াশোনা করতে হবে, ডিউটি করতে হবে, রান্না করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে অফিসে জয়েন করার পর একটা শনি রবি ছুটি থাকে, বা 10 to 6টা ডিউটি, একটা একঘেয়েমি চলে আসলো। তো আমি ভাবলাম যে এখন কি করা যায়।
তো উত্তমের সঙ্গে একদিন আলোচনা হলো যে কি করা যায়। তো আমরা যেহেতু এই জার্নির থেকে আসছি, তো আমরা ওটা ভাবলাম যে একটা নতুন উদ্যোগ ইনিশিয়েটিভ নিলাম, যে মানে যারা কোচিং নিচ্ছে আর কি, যে অফলাইন এবং অনলাইন মানে দুটোভাবেই। তো অফলাইন অলরেডি শুরু করেছি, কিন্তু অনলাইন উত্তম পড়ায়, কিন্তু আমার অনলাইন এখনও শুরু করা হয়নি, সে আস্তে আস্তে শুরু করব আর কি। তো তো দেখো, আজকে আমরা মোটামুটি অর্ণবের থেকে কিছুটা জানতে পারলাম। আমি অর্ণবকে এই জন্যই বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে, কারণ কি যারা অনেকে আছো ইউটিউবে ভিডিও কমেন্ট করো যে দাদা আমরা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছি, বা অনেকে আছে যারা গ্রুপ ডিতে চাকরি করছে, এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা অনেক সময় হতাশ হয়ে পড়ে বা তারা প্রশ্ন করে দাদা আমরা পারবো কি না আজকালকার দিনে। তো আমি তাদের একটু সাহস যোগাতে বা তাদের একটু ভরসা দিতেই অর্ণবকে বলেছিলাম একটু তার জার্নিটা শেয়ার করতে, যে অর্ণব 7 বছর গ্রুপ ডিতে চাকরি করে ওপেন এনটিপিসি পরীক্ষা দিয়ে কিন্তু আজকে এসেছে। এবং আজকে আমি আর অর্ণব মিলে, আমি তোমাদের আগেও শেয়ার করেছি ইউটিউবে, যে আমরা একটা অফলাইন ড্রিমস একাডেমি কোচিং সেন্টার স্টার্ট করেছি আলিপুরদুয়ারে অফলাইনে। তো আমি চেষ্টা করব আগামী দিনে অর্ণব যাতে অনলাইনেও তোমাদের কিছু ক্লাস করাতে পারে, বা ওর বিভিন্ন যে জার্নিগুলো, যে ওর যে স্ট্রাগল লাইফের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারে, কীভাবে ম্যাথ তোমরা স্ট্রং করবে, কীভাবে রিজনিং, সেগুলো নিয়েও আমি ইউটিউবে আগামী দিনে অর্ণবকে অবশ্যই বলবো যে তার ভিডিওগুলো দিতে বা শেয়ার করতে। তো অ্যাকচুয়ালি আলোচনা করলে অনেক কিছু বলার আছে, আমরা আগামী দিনে হয়তো আরও অর্ণবকে নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা যদি আরও অর্ণবের অভিজ্ঞতা জানতে চাও তো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো এটাই বলবো যে লাস্ট তুমি ওদের কী বলতে চাও, আমাদের এই ভিডিও প্রায় শেষের দিকে, ওদের কী বলতে চাও, ওরা যাতে ওদের লক্ষ্যে পৌঁছতে পারে, ওদের লাস্ট একটা দুটো যদি কিছু কথা বলতে চাও। শুধু একটাই কথা বলবো, যে মানে থেমে থাকলে চলবে না, জীবন চলবে, যে এখন কি করব। সব সময় তোমাদের মনে এই প্রশ্নটা রাখবে যে এখন কি করব, যে একটা ড্রিম, একটা লক্ষ্যে একটা সেট করবে, এইরকম না। দেখো যে আমার একটা জীবনটা এখন খুব ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে, যে আমাকে যা করতে হবে, একটা কম্পিটিটিভ এক্সামে আসছো তোমরা, ম্যাক্সিমাম তোমার সময় নাও 2 থেকে 2.5 বছর, যে 2 থেকে 2.5 বছরের মধ্যে আমি এই জিনিসটা ক্র্যাক করব, ঠিক আছে। তারপরে ওই ক্র্যাক করার পর তোমরা তারপরে অটোমেটিক আগের রাস্তা দেখে যাবে। হ্যাঁ, এখন মনে করো তোমাদের ওইটাই কথা, যে 2 বছর যে ট্র্যাক করবে, শুধু কিন্তু কি বলতো, এই 2 বছর অন্য কোনো কিছু মাথায় থাকবে না, শুধু একটা জিনিসই মাথায় থাকবে, মানে তোমার লক্ষ্যের দিকে তোমাকে শুধু। হ্যাঁ, অর্জুনের যেরকম তীর পাখির চোখে ছিল, সেরকম তোমাদের একটাই লক্ষ্য থাকবে, যেটা আমার লক্ষ্য ছিল দীর্ঘ 4 বছর, 2019 থেকে 23 পর্যন্ত। আমার মানে 2019 থেকে 23 পর্যন্ত একটা কথা বলবো, যে এই 4 বছরে এমন কোনো সিঙ্গেল ডে যায় নাই যেদিন আমার মনে হয়নি যে আমাকে এখান থেকে বেরোইতে হবে। মানে তোমার মধ্যে সবসময় আগুনটা জ্বলতো। হ্যাঁ, তবে আমি একটা জিনিস আমার খুব ভালো লাগে অর্ণবের, যেটা অর্ণব যখন প্রিপারেশন নিয়েছে তখন কিন্তু অর্ণব একটা দিনও নষ্ট করেনি। আর অর্ণব চাকরি পাওয়ার পরে আনন্দ নিতেও কিন্তু একটা দিন নষ্ট করে না। কারণ আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব, অর্ণব প্রচুর ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি। অর্ণব বাইক নিয়ে মেঘালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা মানে ঘুরে বেড়ায়। তো ওর ইচ্ছে ছিল যে ও এমন একটা চাকরি পাবে বা এমন একটা চাকরি করবে, যে চাকরি করে ও লাইফটাকে এনজয় করতে পারে, এবং সেটা করছে। প্রচুর বাইক নিয়ে 7 দিন 8 দিনের নামে বেরিয়ে পড়ে ঘুরতে, মানে লাইফটাকে পুরো এনজয় করছে আর কি। তো এই লাইফটা এনজয় করার জন্য কিন্তু ও একদিন প্রিপারেশন নিয়েছিল, এবং যখন প্রিপারেশন নিয়েছিল তখন কিন্তু একটা দিনও নষ্ট করেনি। আর একটা কথা বলবো, মাঝখানে একটা কথা বলবো, যে আমি মানে ঘুরতে খুব ভালোবাসি, যেটা উত্তম বললো আর কি। তো পড়াশোনা করলে তো মাঝে মধ্যে ঘোরা, মানে মাইন্ড রিফ্রেশের একটু দরকার হয়। তো আগে যেমন আমি একটু শর্ট ট্রিপের থেকে আমি লং ট্রিপ প্রেফার করি, 7 দিন 8 দিন 10 দিন বলো। তো আমি কি করছি, পড়াশোনার পরীক্ষার ফেজে আমি ঘোরাটা কমাই দিছি। অ্যাকচুয়ালি তোমরা মোটিভেশন থাকার একটা উপায় আছে, যে তোমরা যে জিনিসটা করতে সব থেকে বেশি ভালোবাসো, সেই জিনিসটা যদি কমাও, তোমার তখন মাথায় সবসময় চিন্তা আসবে আমাকে ওই জিনিসটা করতে হবে চাকরি পাওয়ার পরে বা সফলতা পাওয়ার পরে আর কি। আমার পছন্দের জিনিসটাকে আমি এখন আটকে রাখবো, কিন্তু যখন আমি সফলতা পাবো তখন ওই জিনিসটাকে পুরো উপভোগ করবো, যেটা তুমি এখন করছো লাইফ নিয়ে। সব থেকে আমার বেস্ট গেল 2024 সাল। আমার যেটা মেন 3টা স্বপ্ন ছিল, 3টা পূরণ করছি। এক হচ্ছে দোলের সময়, যেটা দোল গেল, মানে গত বছর দোলে আমি বৃন্দাবনে ছিলাম, মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বার্সানা পুরাটা ঘুরেছি। তো তারপরে আরেকটা স্বপ্ন ছিল, যে বর্ষাকালে, মেনলি একদম বর্ষাকালের পিক সিজনে, মানে পুরো মেঘালয় বাইক নিয়ে ঘুরবো। সেটাও পূরণ হয়েছে। আর একটা স্বপ্ন ছিল বাবা মাকে নিয়ে, মানে দোলের সময় যাব বৃন্দাবন। সেটা উত্তমের ফ্যামিলি, আমার ফ্যামিলি, তো 3টে ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম।
তো চাকরি করে শুধু কিন্তু নিজের শখ পূরণ হয় না, বাবা মার শখগুলো পূরণ হয়। একদম, একদম। এগুলো কেন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কি তোমরা যারা আজকে প্রিপারেশন নিচ্ছ, যারা ভাবছো না আমি বাবা মাকে নিয়ে ঘুরতে যাবো বা নিজে আমি আমার স্বপ্নগুলো পূরণ করবো, তাদের জন্য কিন্তু সাধারণ যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে একটাই অস্ত্র, সেটা হচ্ছে চাকরি। এবং তার জন্য শুধুমাত্র পড়াশোনা করতে হবে, যেটা আমরা করে আজকে এখানে এসেছি। আমরা চাই যে তোমরাও করো। তো যাই হোক, আজকে আমরা ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করবো না। পরবর্তীতে আবারও হয়তো অর্ণবকে নিয়ে তোমাদের সাথে অন্যান্য কিছু শেয়ার করব। তো ভালো থাকো। এটাই বলবো যে অর্ণবের এই যে কাহিনী বা অর্ণব যেভাবে প্রিপারেশন নিয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলো, সেটা তোমাদের যেন যে চাকরি জীবনের সেই সংগ্রামে কাজে লাগুক, তোমাদের অনুপ্রাণিত করুক। ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। অর্ণবকে নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা তোমরা যদি অর্ণবের আরও কোনো ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করবো অর্ণবকে নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।